এটা বাংলাদেশের বাস্তব সত্য। যার ফলে আমরা 24-এ এসে আমরা যখন গণ অভ্যুত্থান করি, আবারও মনে হচ্ছে মাটি ফুঁড়ে যেন এই দেশের মানুষ, তরুণরা জেগে উঠেছে এবং রক্ত দিচ্ছে। তখন ঠিক আসলে আগের জায়গা থেকে আমরা যে খুব মানে বিচ্ছিন্ন হয়ে পড়েছি তেমন না, বরং এই প্রজন্মকে আমরা দেখি যা অর্জিত হয়নি তাকেই প্রতিষ্ঠিত করার জন্য নতুন করে তারা সংগঠিত হয়েছে, নতুন করে স্বপ্ন দেখছেন, যার ফলে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার একটা বৈষম্যহীন বাংলাদেশের ভাষায় প্রকাশিত হয়। ফলে মৌলানা ঠিক ওখানে প্রাসঙ্গিক হয়ে ওঠেন। যে জায়গাগুলো বারবার করে এই দেশের মানুষের জন্য কথা বলেছেন, আত্মনিয়ন্ত্রণ, আত্মমর্যাদা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই 24-এর গণ অভ্যুত্থানে এসেও কিন্তু আমাদের তরুণদের বলতে হচ্ছে আমরা স্বাধীনতা, সার্বভৌমত্বের উপর দাঁড়াবো, আমাদের আত্মমর্যাদার উপর দাঁড়াবো, এবং তার সেখানে দাঁড়িয়েই সারা পৃথিবীর সাথে আমরা সম্পর্কিত হব। জাতীয় স্বার্থের বাইরে আর কেউ যাতে আমাদেরকে করতলগত করতে না পারে, কোনো আধিপত্য তৈরি করতে না পারে। যেভাবে ভারত বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমগ্র দেশের উপরে একটা কর্তৃত্ব কায়েম করে বসছিল শেখ হাসিনার মাধ্যমে, এই ধরনের কর্তৃত্ব যাতে বাংলাদেশে আর কেউ কায়েম করতে না পারে। কেউ কেউ তো ভারতের বিরুদ্ধে কথা বলেন, আবার অন্য জায়গায় যোগাযোগ রক্ষা করার চেষ্টা করেন। তো সেইটা আমরা দেখছি যে এক দেশের কাছে বোধহয় মর্যাদা মানে সমুন্নত রাখলেই চলবে, বাকি দেশের কাছে আমরা আবার সেখানে গিয়ে করতলগত হলে খুব অসুবিধা নেই। মৌলানা ভাসানী আত্মমর্যাদার জায়গা থেকে, স্বাধীনতা, সার্বভৌমত্বের জায়গা থেকে দেখেছেন। সেইটা প্রাসঙ্গিক হয়ে আমাদের যখন আমাদের তরুণরা আজকে নতুন করে 24-এ তুলে ধরেন, সেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের দিশাটা ওই জায়গাতে ঠিক হয়। ওই ঐতিহাসিক যোগসূত্রটাও আমরা খুঁজে পাই যে আমরা একটা ইতিহাসের মহাকালের লড়াইয়ের মধ্যে আছি। মৌলানা ভাসানী স্বাধীনতা, সার্বভৌমত্ব অর্জনকে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মুক্তির জায়গা থেকেও দেখেছেন। অল্প সংখ্যক কিংবা একটা নির্দিষ্ট মুষ্টিমেয় শ্রেণী, তাদের হাতে সমস্ত সম্পদ কেন্দ্রীভূত হচ্ছে, কিন্তু খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক যারা সম্পদ তৈরি করেন, তাদের ন্যায্য হিস্সা নাই। এইটা সমাজে যে ভয়ঙ্কর শোষণ, বৈষম্য, বঞ্চনা তৈরি করে, এবং এটা অনিবার্যভাবে একটা দুর্নীতি, লুটপাটের অর্থনৈতিক ব্যবস্থায় পরিণত হতে বাধ্য। কেননা রাষ্ট্র ক্ষমতা তখন ওই শ্রেণীটি দখল করে ফেলে এবং সেটাকে একটা ব্যবহার করে সম্পদ সৃষ্টির জায়গায়। সেইটা আমরা 54 বছরে দেখেছি। এত বড় রক্তের মধ্য দিয়ে, এত লক্ষ মানুষের প্রাণের মধ্যে দিয়ে রাষ্ট্রপতন হওয়ার পরও কিন্তু পাকিস্তান আমলের শোষণ, লুণ্ঠন, বঞ্চনার বিরোধিতা করেছি, কিন্তু নিজেরা সেই শোষণ, লুণ্ঠন, বঞ্চনকে আরও ভয়ঙ্কর রূপে পাকাপোক্ত করে তুলেছি। কাজে এইটা লড়াইটা খুব স্পষ্ট। এবং এইবারের অভ্যুত্থানেও এই লুটপাট, এই দুর্নীতি এবং এই যে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণ, এই যে শোষণ, বৈষম্য, বঞ্চনা, তার বিরুদ্ধে কিন্তু আমাদের খেটে খাওয়া মানুষেরা লড়াইটা করেছেন। শেষ পর্যন্ত যদি দেখেন 16ই জুলাই ওই আমাদের আবু সাঈদের আত্মদানের পরে মানুষ যে জেগে উঠেছে এবং পরবর্তীকালে এই যে বিরাট গণ অভ্যুত্থান, তাতে কিন্তু শ্রমিক, কৃষক, শ্রমজীবী, মেহনতি তরুণদেরই অংশগ্রহণ বেশি। নারী, পুরুষ, সকল জাতির, সকল লিঙ্গীয় পরিচয়ের মানুষরা সেখানে ছিলেন। তো সুতরাং তাদের ন্যায্য হিস্সা কোথায়, নারীর ন্যায্য হিস্সা কোথায়, কিংবা যে কোনো লিঙ্গীয় পরিচয় মানুষ, প্রত্যেকটি মানুষ যারা ক্ষমতার মধ্যে থেকে অধস্তন থাকেন, তাদের ন্যায্য হিস্সা কোথায়? সেই হিস্সা চাওয়ার জায়গাটা কিন্তু গণ অভ্যুত্থানের রাজনীতি। সেটা 69 ছিল, 71 ছিল, সেটা আজকে এই 24-এ এসে আমাদেরকে গণ অভ্যুত্থানের এই রাজনীতিটা সামনে আনতে হচ্ছে।